হ্যালো মুভি লাভার্স, আজ এক্সপ্লেন করব একটি মালায়ালাম থ্রিলার মিস্ট্রি মুভি গ্র্যান্ড মাস্টার। এই মুভিতে দেখানো হয় একজন সাইকোপ্যাথ মহিলাদের খুন করার আগে সেই খুনের সম্পর্কে জানিয়ে আগেই পুলিশকে একটা করে চিরকুট পাঠায়। কিন্তু আগে থেকে খুনের কথা জানার পরেও পুলিশ তো আর সেই সাইকোপ্যাথকে ধরতেই পারছে না। তাই এবার এই কেসের দায়িত্ব দেওয়া হয় আইপিএস চন্দ্রশেখরকে। আইপিএস চন্দ্রশেখর খুনির পাঠানো ধাঁধাগুলোকে সলভ করে খুনিকে শেষ পর্যন্ত ধরতে পারবে কিনা এটি জানতে হলে এই মুভিটির এক্সপ্লেনেশনটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভিটির শুরুতে একজন রিপোর্টারকে দেখা যায় যে বলছে কোচি শহরে হওয়া মার্ডারগুলোকে সলভ করার জন্য একটা স্পেশাল পুলিশের টিম এসেছে, আর এই পুলিশের টিমকে লিড করার দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস অফিসার চন্দ্রশেখরকে। আইপিএস চন্দ্রশেখর অনেক বুদ্ধিমান এবং সৎ একজন অফিসার। রিপোর্টার আরও বলে সাধারণ মানুষ কোনো ক্রাইমের কমপ্লেন করতে চাইলে এই স্পেশাল পুলিশ টিমের কাছে কল করতে পারবে, ফ্যাক্স করতে পারবে, এমনকি চিঠিও পাঠাতে পারবে। রিপোর্টার সাধারণ মানুষদের অনুরোধ করে তাদের সাথে বা তাদের আশেপাশে কারোর সাথে যদি কোনো ক্রাইম হয়ে থাকে তাহলে তারা যেন এই স্পেশাল পুলিশ টিমকে অবশ্যই জানায়। এরপর রিপোর্টার আইপিএস চন্দ্রশেখরের ইন্টারভিউ নিতে যায়। আইপিএস চন্দ্রশেখরকে দেখা যায় সে চেস খেলতে খুবই পছন্দ করে। চন্দ্রশেখর রিপোর্টারকে বলে চেস খেলা হোক বা মানুষের জীবন হোক সবখানেই আমাদের গ্র্যান্ড মাস্টার হতে হবে। চেস খেলায় গ্র্যান্ড মাস্টার তাকেই বলা হয় যে তার অপোজিটে থাকা লোকটার চাল আগে থেকেই বুঝতে পারে। সে তার অপোজিটে থাকা লোকটার 64 চাল আগে থেকেই বুঝে গিয়ে পুরো খেলাটাকে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। যে খেলোয়াড় পুরো খেলাটা তার মাইন্ড গেম দিয়ে খেলতে পারে তাকেই বলা হয় আসল গ্র্যান্ড মাস্টার। রিপোর্টারকে ইন্টারভিউ দেওয়া শেষ করে চন্দ্রশেখর তার টিমের কাছে আসে। চন্দ্রশেখরের এই স্পেশাল পুলিশ টিমে রাশিদ ও কিশোর নামের দুজন অফিসারও কাজ করছে। এরপরেই দেখা যায় ডিজিপি স্যার কিশোরকে ডেকে পাঠিয়েছে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। কিশোর ডিজিপির সাথে দেখা করতে যাওয়ার সময় রাস্তায় তার গার্লফ্রেন্ড বিদ্যাকে কল দিয়েও কিছু সময় কথা বলে। সে যখন ডিজিপির কাছে পৌঁছায় ডিজিপি কিশোরকে বলে আজকাল দেখছি চন্দ্রশেখর আগের মতো আর কাজ করছে না। আগে তো চন্দ্রশেখর চোখের পলকেই সব কেস সলভ করে ফেলতো। যে কেসগুলোকে অন্যরা মাসের পর মাস ধরে সলভ করতে পারত না, চন্দ্রশেখর তো সেগুলোকে 24 ঘন্টার মধ্যেই সলভ করে ফেলতো। কিন্তু জবে থেকে চন্দ্রশেখরের ডিভোর্স হয়েছে সে তো আর আগের মতো কাজই করতে পারছে না। তোমাদের এই স্পেশাল পুলিশ টিমটাকে আমি বানিয়েছি যাতে কোচি শহরে ক্রাইমগুলোকে কন্ট্রোল করা যায়। চন্দ্রশেখর এই টিমের হেড হলেও কিছু কিছু বিষয় তোমাকেই দায়িত্ব নিয়ে করতে হবে। আর চন্দ্রশেখরের যা অবস্থা দেখছি তার কাজ করার জন্য একটা মোটিভেশন প্রয়োজন। আসলে চন্দ্রশেখরের ওয়াইফ হলো একজন উকিল। দুজনের এই প্রফেশনের কারণে তাদের মধ্যে প্রায় কিছু কেস নিয়ে মতবিরোধ চলতেই থাকতো, আর এভাবেই মতের অমিল চলতে চলতে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর চন্দ্রশেখরকে দেখা যায় সে তার মেয়ে দাক্ষার সাথে দেখা করতে এসেছে। দাক্ষা যদিও তার মার সাথে থাকে কিন্তু সে তার বাবাকেও অনেক ভালোবাসে, তাই সে প্রায়ই তার বাবার সাথে দেখা করতে আসে। দাক্ষা তার বাবাকে বলে মা আমাকে ড্রামা ক্লাসে ভর্তি হওয়ার জন্য টাকা দিচ্ছে না। আমার অনেকদিন ধরেই ড্রামা ক্লাসে ভর্তি হওয়ার খুব ইচ্ছা, কিন্তু মা তো আমার এসব কথায় পাত্তাই দেয় না। তুমি কি আমার ড্রামা ক্লাসে ভর্তি হওয়ার জন্য টাকাটা দিয়ে দেবে? চন্দ্রশেখর তার মেয়েকে বলে ঠিক আছে, ড্রামা ক্লাসে ভর্তি হওয়ার জন্য যত টাকা লাগে তুমি আমার কাছ থেকে নিও। বাবার এই কথায় দাক্ষা খুব খুশি হয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। তখনই চন্দ্রশেখর দাক্ষাকে আটকে বলে তোমার মা কেমন আছে? দাক্ষা বলে আমি বাড়ি ফিরে গেলে মাও আমাকে ঠিক এই প্রশ্নটাই করবে। তোমরা তোমাদের ইগোকে সাইডে সরিয়ে রেখে নিজেরা কথা কেন বলো না? এখানেই সিন কাট হয়ে এরপর আমাদের জেরোম নামের একজন লোককে দেখানো হয়। জেরোমের কথাবার্তা কাজকর্ম খুবই অদ্ভুত। এরপরেই দেখা যায় সে একটা পার্কিং স্পেস থেকে একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে। পরের দিনেই কিডন্যাপিং এর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে মিডিয়ার লোকেরা এসে পুলিশকে কিডন্যাপিং এর বিষয়ে জিজ্ঞেস করে। মিডিয়ার একটার পর একটা প্রশ্নে বিরক্ত হয়ে এখানে ইন্সপেক্টর সুজান বলে আপনারা হয় আমাদের কাজটা করে দিন, না হলে আমাদেরকে শান্তিমতো কাজ করতে দিন। আসলে জেরোম এর আগেও দুটা মেয়েকে কিডন্যাপ করেছে। আগে কিডন্যাপ হওয়া দুটা মেয়েরই খবর পাওয়া যাচ্ছে না, আর এবার নতুন একটা কিডন্যাপিং এর কেস। তবে আশ্চর্যের বিষয় হলো আগে যে দুটা মেয়ে কিডন্যাপ হয়েছে তারা নতুন কিডন্যাপ হওয়া মেয়েটারই বান্ধবী। তিনটি মেয়ে তো একই কলেজে পড়ে। জেরোম যখন পার্কিং স্পেস থেকে মেয়েটিকে কিডন্যাপ করছিল সেখানে থাকা একজন ড্রাইভার তার ফোন দিয়ে জেরোমের ভিডিও করে রাখে। এরপর এই ড্রাইভার ভিডিওটা নিয়ে চন্দ্রশেখরের স্পেশাল পুলিশ টিমের কাছে আসে। প্রথমে তো চন্দ্রশেখর সেটাকে নর্মাল কিডন্যাপিং এর কেস ভেবে খুব একটা পাত্তা দেয় না, কিন্তু যখন সে জানতে পারে কিডন্যাপ হওয়া মেয়েটার বাবার ডিভোর্স হয়ে গেছে আর মেয়ের কিডন্যাপিং এর খবর শুনে হার্ট অ্যাটাক হয়ে সে এখন হসপিটালে ভর্তি, তখনই চন্দ্রশেখরের মনে হয় এই কেসটার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তাই সে ড্রাইভারের কাছ থেকে কিডন্যাপিং হওয়ার সময় সে কি কি দেখেছিল সব ডিটেলস জানা শুরু করে। ড্রাইভার চন্দ্রশেখরকে বলে সেই লোকটা তার গাড়িতে বসে প্রায় 20 মিনিট ধরে কারোর সাথে ফোনে কথা বলছিল। এদিকে যে মেয়েটা কিডন্যাপ হয়েছে
সেও কারোর সাথে ফোনে কথা বলতে বলতে পার্কিং স্পেসে আসে। তবে পার্কিং স্পেসে সিগন্যাল না পাওয়ায় তার ফোনটা কেটে যায়। মেয়েটা আসার সাথে সাথেই সেই লোকটা মেয়েটাকে কিডন্যাপ করে তার গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। আমি তো তখনই পুলিশকে কল করার চেষ্টা করি, কিন্তু সেখানে কোনো নেটওয়ার্কই ছিল না। এরপরেই তো আমি আপনার কাছে এসেছি। এসব শুনে চন্দ্রশেখর কিছু সময় ভাবার পর বলে, তোমার আর সেই মেয়েটার ফোনে কোনো সিগন্যাল ছিল না, কিন্তু তুমি বলছো কিডন্যাপার প্রায় 20 মিনিট ধরে কারোর সাথে ফোনে কথা বলছিল। তার মানে কিডন্যাপারের সিমের টাওয়ার সেই বিল্ডিং এর আশেপাশেই আছে। এবার সেই বিল্ডিং এর আশেপাশে কোন নেটওয়ার্কের টাওয়ার আছে সেটা খুঁজে বের করে তারা সেই কোম্পানির অফিস থেকে লোকটির কল রেকর্ড ও বাকি সব ডিটেলস বের করে আনে। সব ডিটেলস চেক করে তারা জানতে পারে কিডন্যাপারের নাম হলো জেরোম। কিডন্যাপিং এর সময় সে তার মার সাথে ফোনে কথা বলছিল। এই মুহূর্তে তার ফোন বন্ধ, কিন্তু তার লাস্ট লোকেশন দেখাচ্ছিল একটা হাইওয়ের কাছে। কিছুক্ষণ পরে কিশোর খুঁজে বের করে সেই হাইওয়ের কাছে জেরোমের বাবার একটা বাড়ি আছে। চন্দ্রশেখর তার টিমকে বলে জেরোম নিশ্চয়ই সেই 3টা মেয়েকে কিডন্যাপ করে সেই বাড়িতেই আটকে রেখেছে। এরপরেই তো সে তার টিমকে নিয়ে সেই বাড়িতে গিয়ে জেরোমকে খুঁজে পায়। চন্দ্রশেখর জেরোমকে ধরে খুব মেরে তাকে অ্যারেস্ট করে আর কিডন্যাপ হওয়া সেই 3টা মেয়েকে বন্দিদশা থেকে উদ্ধার করে। জেরোমকে জিজ্ঞাসাবাদ করে তারা বুঝতে পারে জেরোম আসলে মানসিকভাবে অসুস্থ। জ্যাকব নামের একজন সাইকিয়াট্রিস্ট অনেকদিন ধরে জেরোমের ট্রিটমেন্ট করছে। জেরোমের কেসটা চারিদিকে ছড়িয়ে পড়ার পর জ্যাকব তার এক ফ্রেন্ড দীপ্তিকে সাথে নিয়ে জেরোমের ব্যাপারে টিভিতে ইন্টারভিউ দিতে আসে। আর এই দীপ্তি হলো চন্দ্রশেখরের এক্স ওয়াইফ। টিভি ইন্টারভিউতে জ্যাকব বলে জেরোম কোনো কিডন্যাপার নয়, সে একজন মানসিক রোগী। ছোটবেলা থেকে জেরোমের মা তার বাবাকে ছাড়া একাই তাকে মানুষ করেছে। কয়েকদিন আগে সেই 3টা মেয়ে মিলে রাস্তায় জেরোমকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল, তাই জেরোম রেগে গিয়ে সেই 3টা মেয়েকে কিডন্যাপ করেছে। জ্যাকব আরো বলে এখন থেকে জেরোমের কেসটা আমার ফ্রেন্ড অ্যাডভোকেট দীপ্তি হ্যান্ডেল করবে। এরপর ইন্টারভিউয়ার লাইভ টিভিতেই চন্দ্রশেখরকে কল দিয়ে জেরোমের কেসটার ব্যাপারে জিজ্ঞেস করে। চন্দ্রশেখর বলে আমাদের পুলিশের কাজ হলো অপরাধীকে ধরা, এখন সে মানসিকভাবে অসুস্থ কিনা সেটা তো কোর্টই ডিসাইড করবে। অন্যদিকে দেখা যায় জেরোমের অ্যারেস্ট হওয়ার কারণে ইন্সপেক্টর সুজেন তো অনেক রেগে গেছে, কারণ জেরোম হলো সুজেনেরই আঙ্কেলের অবৈধ ছেলে। জেরোমের কথাটা চারিদিকে জানাজানি হয়ে যাওয়ায় ইন্সপেক্টর সুজেনের নামেও তো অনেক বদনামি হচ্ছে। এরপরে সিন কাট হয়ে চন্দ্রশেখরের মেয়ে দাক্ষাকে দেখা যায়। সে তার মা দীপ্তিকে সাথে নিয়ে ড্রামা স্কুলে ভর্তি হতে এসেছে। সেই ড্রামা স্কুলের একজন টিচার হলো মার্ক। মার্ক লন্ডনে গিয়ে ড্রামা বিষয়ে পড়াশোনা করে অনেক ডিগ্রিও অর্জন করেছে। মার্ক যখন সবার সামনে স্পিচ দিচ্ছিল তখনই সেখানে চন্দ্রশেখর পৌঁছে যায়। তবে দাক্ষা চন্দ্রশেখরকে বলে মা ড্রামা স্কুলে ফিস দিয়ে দিয়েছে, তোমাকে আর ফিসের টাকা দিতে হবে না বাবা। কিন্তু চন্দ্রশেখর দাক্ষাকে কিছু টাকা দিয়ে বলে ফিস না লাগলে এগুলো তুমি তোমার কাছে খরচ করো। তারা দুজনে কথা বলছিল তখনই সেখানে দীপ্তি চলে আসে। চন্দ্রশেখর আর দীপ্তির অনেকদিন পরে দেখা হয়েছে, কিন্তু তারা কারোর সাথে কোনো কথা না বলে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। সেদিন চন্দ্রশেখর অফিসে এসে দেখে মানুষের কমপ্লেনের অনেকগুলো চিঠি এসে অফিসে জমা হয়েছে। সেই চিঠিগুলোর মধ্যে একটা চিঠিতে লাল রঙের কালি দিয়ে কিছু লেখা। লাল কালি দিয়ে লেখা চিঠিটার উপরে চন্দ্রশেখরের নজর যেতেই সে সেটাকে খুলে পড়া শুরু করে। সেই চিঠিতে লেখা আছে, চন্দ্রশেখর স্যার, আমি আপনার উপরে গত 10 বছর ধরে নজর রেখেছি। আগে আপনি একটার পরে একটা কেস যেভাবে সলভ করতেন সেটা দেখে তো আমি আপনার ফ্যান হয়ে গেছি, কিন্তু আপনার ডিভোর্সের পরে তো আপনি একেবারে ঝিমিয়ে পড়েছেন। তবে আপনি যেভাবে জেরোমের কেসটাকে সলভ করেছেন সেটা দেখে তো আমার পুরনো দিনের কথা আবার মনে পড়ে গেল। আপনি নিশ্চয়ই একা একা চেস খেলতে খেলতে বোর হয়ে গেছেন। তাহলে চলুন আমি আপনার সাথে একটা গেম খেলছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার সাথে এই গেম খেললে আপনি খুব মজা পাবেন। এখন থেকে আমি আপনাকে একটা ডেট আর একটা জায়গার লোকেশন পাঠাবো। আপনার প্রথম ডেট হলো 10 ফেব্রুয়ারি আর জায়গা হলো আনন্দপুরা। আমি 10 ফেব্রুয়ারি আনন্দপুরাতে কাউকে মার্ডার করতে যাচ্ছি। সময় আর জায়গা তো আমি আগেই বলে দিলাম, এবার দেখি আপনি আমাকে ধরতে পারেন কিনা। এই চিঠিটা যেই পাঠিয়েছে সে তার সিগনেচারের জায়গায় লিখে রেখেছে জেড। চিঠিটা পড়ে রাশিদ ও কিশোর চন্দ্রশেখরকে বলে এটা নিশ্চয়ই কেউ মজা করার জন্য লিখেছে। তবে চন্দ্রশেখর এই ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। সে তার টিমকে আনন্দপুরার উপরে সার্ভেলেন্স ক্যামেরা দিয়ে নজর রাখার কথা বলে দেয়। এর পরের সিনেই একটা লোককে দেখা যায় যে একটা ক্যাফেতে গিয়ে এলিস নামের একজন মহিলার কাছ থেকে ব্ল্যাক কফি খেতে চায়। এলিস তাকে ব্ল্যাক কফি বানিয়ে সার্ভ করে। এবার লোকটি বলে আমি একজন সেলসম্যান, আমার কাছে থাকা প্রোডাক্টগুলো নিশ্চয়ই আপনার ভালো লাগবে, আমি আপনাকে দেখাচ্ছি। কিন্তু লোকটির এসব কাণ্ডে এলিস বিরক্ত হয়ে বলে আমার কিছু লাগবে না, আপনি কফি খেয়ে চলে যান। এর পরের সিনেই দেখা যায় সেই ক্যাফেতে এলিসের ডেড বডি পড়ে আছে। খবর পেয়ে চন্দ্রশেখর তার টিমকে নিয়ে সেখানে পৌঁছে যায়।
চন্দ্রশেখর দেখে এলিসের মাথায় একটা ক্রস আঁকা। এলিসের ডেড বডির পাশে একটা নার্সারির বইও পড়ে আছে। সেই বইতে এ ফর অ্যাপেলটা কেটে সেখানে লেখা এ ফর অ্যালিস। চন্দ্রশেখর দেখে সেই ক্যাফের লাস্ট বিলিং করা হয়েছিল 5:35 তার মানে 5:35 পরেও অনেকক্ষণ এই ক্যাফেটা খোলা ছিল। চন্দ্রশেখর তার টিমকে বলে হতে পারে অ্যালিস খুনিকে আগে থেকেই চেনে। একটু পরে কিশোর এসে চন্দ্রশেখরকে বলে পাশের সিসিটিভি ক্যামেরায় একটা সেলসম্যানকে এখানে আসতে দেখা গেছে। চন্দ্রশেখর বলে সেই সেলসম্যানকে আমাদের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য রাখা হয়েছে। তখন কিশোর বলে হতে পারে এই সব কিছু জেরমই করছে, আর সে আপনার উপরে বদলা নেওয়ার জন্যই আপনাকে এই কেসে ইনভলভ করেছে। জেরমকে ছেড়ে দেওয়ার পর সে তার ডক্টর জ্যাকবের হসপিটালে ভর্তি আছে, তাই এবার চন্দ্রশেখর জ্যাকবের সাথে দেখা করতে চায়। চন্দ্রশেখর জ্যাকবকে জিজ্ঞেস করে জেরম কি কিছু সময়ের জন্য হসপিটালের বাইরে গিয়েছিল। জ্যাকব বলে আমার কোনো পেশেন্টই হসপিটালে বাইরে যেতে পারে না। আমার পেশেন্টরা মানসিক রোগী হতে পারে, কিন্তু তারা কারো খুন করেনি। তখন চন্দ্রশেখর বলে আপনি এটা কিভাবে বলতে পারেন? যে প্ল্যানিং করে কিডন্যাপিং করতে পারে তার কাছে খুন করা কি এমন ব্যাপার? তখনই চন্দ্রশেখর খেয়াল করে তার মেয়ে দাক্ষাও সেখানে আছে। আসলে দাক্ষা তার ফ্রেন্ডদের সাথে সেখানে ড্রামা ক্লাসের প্র্যাকটিস করছিল। ডক্টর জ্যাকবি তাদেরকে প্র্যাকটিস করার জন্য হসপিটালের পাশে একটা খালি জায়গা দিয়েছে। এবার দাক্ষা তার বাবার সাথে ড্রামা ক্লাসের টিচার মার্কের পরিচয় করিয়ে দেয়। তখনই দেখা যায় জেরম দূরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে চন্দ্রশেখরকেই দেখছে। এদিকে ইন্সপেক্টর সুজানেরও মনে হয় এলিসের খুনটা আসলে জেরমই করেছে, তাই সে তার আঙ্কেলকে এই কেসটা থেকে বাঁচানোর জন্য এলিসের মার্ডার কেসটাকে নিজেই ইনভেস্টিগেট করতে চায়। তবে ডিজিপি স্যার এই কেসটা ইনভেস্টিগেশন করার দায়িত্ব আপাতত চন্দ্রশেখরকেই দেয়, কারণ ডিজিপি স্যার ভাবছে এই 10 ফেব্রুয়ারি তারিখটা চন্দ্রশেখরের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। কয়েক বছর আগে এই 10 ফেব্রুয়ারিতে চন্দ্রশেখর ও দীপ্তির ডিভোর্স হয়েছিল। খুনি চন্দ্রশেখরকে চ্যালেঞ্জ করে এই 10 ফেব্রুয়ারিতে একটা মার্ডার করেছে। নিশ্চয়ই এই খুনির সাথে চন্দ্রশেখরের কোনো না কোনো কানেকশন আছে। অন্যদিকে দেখা যায় যে সেলসম্যান এলিসের ক্যাফেতে গিয়েছিল সে একটা চার্চে এসে ফাদারের সামনে তার সব দোষ কনফেস করছে। এরপরেই দেখা যায় চন্দ্রশেখরের কাছে আগের মতো হুবহু আরেকটা চিঠি এসেছে। সেই চিঠিতে শহরের একটা জায়গার নাম আর 23 ফেব্রুয়ারি তারিখ লেখা। চন্দ্রশেখর তার টিমকে নিয়ে 23 ফেব্রুয়ারিতে সেই জায়গাটায় পৌঁছে দেখে সেখানে একটা গাড়িতে বিনা নামের একজন সিঙ্গারের ডেড বডি পড়ে আছে। এলিসের ডেড বডির মতো বিনার কপালেও একটা ক্রস চিহ্ন আঁকা। বিনার ডেড বডির পাশে একটা ছোটদের বইও পাওয়া যায় যেখানে লেখা আছে বি ফর বিনা। তারা খোঁজ নিয়ে জানতে পারে বিনা তার একটা শো শেষ করে কারোর সাথে গাড়িতে করে বাড়ি ফিরছিল। এই ঘটনার পরের দিন কিশোর জানতে পারে তার গার্লফ্রেন্ড বিদ্যা গতকাল বিনার সেই কনসার্টে গিয়েছিল। বিদ্যা কিশোরকে বলে কাল কনসার্টে বিনা তার একটা পপুলার গানের কিছু লাইন চেঞ্জ করে দিয়েছিল। এবার কিশোর জিজ্ঞাসাবাদ করার জন্য বিনার ব্যান্ডেরই একটা ছেলেকে থানায় নিয়ে আসে। সেই ছেলেটা চন্দ্রশেখরকে বলে বিনার একটা সিক্রেট বয়ফ্রেন্ড আছে। সে তার বয়ফ্রেন্ডের কথা আমাদেরকে কোনোদিনও বলেইনি, এমনকি তার কোনো ছবিও আমাদের দেখায়নি। কাল কনসার্ট থেকে বের হওয়ার সময় বিনার সাথে আমি একটা সেলসম্যান ছেলেকে দেখেছিলাম। ছেলেটির কথা শুনে চন্দ্রশেখর ভাবে এখানেও সেলসম্যান, আসলে এই সেলসম্যানের রহস্যটা কি? এরপর চন্দ্রশেখর বিনার মোবাইল ফোনটা চেক করে সেখানে কিছু ভিডিও খুঁজে পায়। সেই ভিডিওগুলো থেকেই তারা বুঝতে পারে বিনা ও তার সিক্রেট বয়ফ্রেন্ড প্রায় এলিসের ক্যাফেতে যেত। তার মানে এলিস ও বিনা আগে থেকে একজন আরেকজনকে চিনত। গতকাল কনসার্টে বিনা তার গানের যেসব লাইন বদলেছিল তাদের মধ্যে কফি, সি এবং ওয়ান্ডারল্যান্ড আছে। এটা দেখে চন্দ্রশেখর ধারণা করে তাহলে বিনা তার সিক্রেট বয়ফ্রেন্ডের সাথে প্রথমবার অ্যালিসের ক্যাফেতেই পরিচিত হয়েছিল, কারণ কফি, সি, ওয়ান্ডারল্যান্ড এই শব্দগুলো অ্যালিসের ক্যাফেকেই বোঝাচ্ছে। এসব দেখে চন্দ্রশেখর এবার বুঝতে পারে যে এই খুনগুলো করছে সে আসলে চন্দ্রশেখরকে চ্যালেঞ্জ করে খুনগুলোকে একটা সিরিয়াল কিলিং এর রূপ দিতে চাচ্ছে। তবে চন্দ্রশেখরের এও মনে হয় সেই খুনির আসল উদ্দেশ্য অন্য কিছু। সেদিন চন্দ্রশেখর বাড়ি ফিরে এলে সে বাড়িতে একই রকম আরেকটা চিঠি দেখতে পায়। সেই চিঠিতে আজকেরই ডেট লেখা, কিন্তু জায়গাটার নাম পড়ার আগে চন্দ্রশেখরের কাছে একটা ফোন আসে। ফোনটা ধরতেই চন্দ্রশেখর জানতে পারে খুনি ঠিক একইভাবে ফরচুন গ্রুপ অব কোম্পানির এমডি চন্দ্রিকাকে খুন করেছে। এলিস ও বিনার মতো চন্দ্রিকার কপালেও ক্রস আঁকা, আর তার পাশে পাওয়া ছোটদের একটা বইতে সি ফর চন্দ্রিকা লেখা। এই সবকিছু দেখে এবার চন্দ্রশেখরের সন্দেহ জেরোমের উপর থেকে সরে যায়, কারণ এত নিখুঁত প্ল্যানিং করে খুন করা একজন মানসিক রোগীর পক্ষে তো সম্ভব নয়। এই কথাটা চন্দ্রশেখর এসে ইন্সপেক্টর সুজানকেও বলে। সে সবাইকে বলে আগের দুটো চিঠি খুন হওয়ার 2 দিন আগে পাঠানো হয়েছিল,
কিন্তু এবার চিঠিটা খুন করার কয়েক ঘন্টা পরে পাঠানো হয়েছে। তার মানে চন্দ্রিকাকে খুন করাটা খুনির জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, তাই সে আগে চন্দ্রিকাকে খুন করেছে, এর পরে চিঠি পাঠিয়েছে। এখানে চন্দ্রশেখর খুনের যে থিওরিটা দিচ্ছে সবারই সেটা বিশ্বাসযোগ্য মনে হয়। চন্দ্রশেখর সবাইকে বলে খুনি প্রথম খুনটা করেছে 10 ফেব্রুয়ারি, মানে আমার ডিভোর্সের দিন। এখানেই সে তার বাকি টিমমেটদের তার ডিভোর্সটা আসলে কি কারণে হয়েছিল সেটাই বলতে থাকে। কয়েক বছর আগে একজন অনেক বড় বিজনেসম্যান ম্যাথিউ বিদেশ থেকে দেশে ফিরে আসে। সে সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে সে দেশেই বিজনেস করবে। কিছুদিনের মধ্যে চন্দ্রিকার সাথে ম্যাথিউর একটা ভালো রিলেশন তৈরি হয়, কিন্তু ব্যবসায়িক শত্রুতার কারণে চন্দ্রিকা বিষ খাইয়ে ম্যাথিউকে মেরে ফেলে। ম্যাথিউ এর মার্ডার কেসটা তখন চন্দ্রশেখর ইনভেস্টিগেশন করছিল, তবে চন্দ্রশেখর জানতো না যে তার ওয়াইফ দীপ্তি হলো চন্দ্রিকার উকিল। সেই কেসটা চলাকালে সে একদিন রাতে তার ওয়াইফ দীপ্তির সাথে কেসটা নিয়ে ডিসকাস করে। সে পরের দিন কোর্টে চন্দ্রিকাকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করবে সেটাও দীপ্তিকে বলে দেয়, তবে দীপ্তি চন্দ্রশেখরকে বুঝতেই দেয়নি যে সেই চন্দ্রিকার উকিল। পরের দিন কোর্টে চন্দ্রিকা চন্দ্রশেখরের সব প্রশ্নের সেভাবেই উত্তর দেয় যেভাবে দীপ্তি তাকে শিখিয়ে দিয়েছে। উত্তরগুলো শুনে চন্দ্রশেখর বুঝতে পারে চন্দ্রিকাকে কেউ আগে থেকেই এগুলো শিখিয়ে দিয়েছে। এরপরেই চন্দ্রশেখর বুঝতে পারে এটা তার ওয়াইফ দীপ্তিরই কাজ। সে বাড়ি ফিরে দীপ্তিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তাদের দুজনের মধ্যে এটা নিয়ে অনেক কথা কাটাকাটি শুরু হয়। সেদিনই ঝগড়ার এক পর্যায়ে দীপ্তি তার মেয়েকে নিয়ে তাদের বাড়ি থেকে চলে যায়। আর এর কিছুদিন পরেই দীপ্তি ও চন্দ্রশেখরের ডিভোর্স হয়। এরই মধ্যে পুলিশের টিম সেই সেলসম্যানের ছবি পেয়ে যায় যে সেদিন রাতে চন্দ্রিকার বাড়িতেও ঢোকার চেষ্টা করেছিল। সেই সেলসম্যানটার নাম হলো ভিক্টর। চন্দ্রিকার বাড়ির বাইরের একটা রেস্টুরেন্টের সিসিটিভি ক্যামেরা থেকে তার ছবিটা পাওয়া গেছে। চন্দ্রশেখর এই ভিক্টরকে খুঁজে বের করার জন্য তার টিমকে নির্দেশ দেয়। এবার চন্দ্রশেখর তার মনে ঘুরপাক খাওয়া কিছু প্রশ্নের উত্তর জানার জন্য ম্যাথিউর মার্ডার কেসের ফাইলটা আবার পড়া শুরু করে। সে মনে মনে ভাবছে এতদিন তো এ, বি ও সি অক্ষরের নামের মেয়েদের খুন করা হয়েছে, তাহলে খুনি এবার যে মেয়েটাকে খুন করবে তার নাম নিশ্চয়ই ডি দিয়ে শুরু হবে। তার মেয়ে দাক্ষা ও এক্স ওয়াইফ দীপ্তির নামও তো ডি দিয়ে শুরু হয়, তাই সে তাদের দুজনের তাবিজেই একটা করে ট্রান্সমিটার লাগিয়ে দেয় যাতে সে তাদেরকে ট্র্যাক করতে পারে। ম্যাথিউর মার্ডার কেসের ফাইলে কিছু খুঁজে না পেয়ে এবার চন্দ্রশেখর তার ওয়াইফ দীপ্তির কাছে আসে। সে দীপ্তিকে বলে এলিস, বিনা ও চন্দ্রিকার খুনটা কোনো না কোনো ভাবে ম্যাথিউ এর মার্ডার কেসের সাথে যুক্ত, তাই এই মার্ডার কেস সম্পর্কে তুমি কি কি জানো আমাকে সবকিছু খুলে বলো। এখানেই দীপ্তি চন্দ্রশেখরকে বলা শুরু করে ম্যাথিউ আসলে সিঙ্গেল ছিল, তাই চন্দ্রিকা তাকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে বিজনেসের নাম করে তার কাছ থেকে 2 কোটি টাকা নেয়। কিন্তু চন্দ্রিকার বিজনেসটা ছিল আসলে একটা বাহানা। চন্দ্রিকা অ্যালিস ও বিনার সাথে মিলে একটা গ্যাং চালাতো। তারা সবাই বড় বড় প্রভাবশালী ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তাদের ইন্টিমেট ভিডিও বানাতো। এরপরে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে অনেক অনেক টাকা লুটে নিত। এর পাশাপাশি চন্দ্রিকা ড্রাগেরও ব্যবসা করত। সেই সময় বিনার বয়স ছিল 16 বছর, মানে সে ছিল মাইনর। একদিন চন্দ্রিকা ও অ্যালিস ম্যাথিউর সাথে বিনার পরিচয় করিয়ে দেয়। এরপর তারা লুকিয়ে ম্যাথিউর সাথে বিনার একটা ইন্টিমেট ভিডিও বানায়। এরপরেই তো চন্দ্রিকা সেই ভিডিওটা দেখিয়ে ম্যাথিউকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে অনেক টাকা চায়। তবে ম্যাথিউ যেহেতু চন্দ্রিকাকে আগেই অনেক টাকা দিয়েছে, তাই এবার সে আর তাকে কোনো টাকা দিতেই রাজি হয় না। ম্যাথিউ চালাকি করে আগে চন্দ্রিকাকে যেসব টাকা দিয়েছিল তার একটা ভিডিও বানিয়ে রেখেছিল, যাতে চন্দ্রিকা টাকার জন্য তাকে কোনোদিনও ব্ল্যাকমেল করতে না পারে। এবার তো ম্যাথিউ উল্টো চন্দ্রিকাকে ব্ল্যাকমেল করে তার সব টাকা ফেরত নিয়ে নেয়। আর এরই বদলা নেয়ার জন্য চন্দ্রিকা কয়েক মাস পরে আবারও ম্যাথিউর সাথে দেখা করতে আসে। সে ম্যাথিউ ড্রিঙ্কে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলে। সেই সময় দেখে মনে হয়েছিল যে ম্যাথিউ নিজেই আত্মহত্যা করেছে। এরপর চন্দ্রিকা চালাকি করে সেই কেসটা যে পুলিশ অফিসার ইনভেস্টিগেট করছে সেই অফিসারের ওয়াইফকেই তার নিজের উকিল বানায়। সেই সময় চন্দ্রিকা তার কেসটা লড়ার জন্য দীপ্তিকে অনেক টাকা অফার করে। আর এত টাকা দেখে দীপ্তিও তখন তার লোভ সামলাতে পারেনি, তাই সে ইচ্ছে করে চন্দ্রশেখরের থেকে আলাদা হয়ে গিয়েছিল। তবে তাদের ডিভোর্স হয়ে যাওয়ার পরে দীপ্তি চন্দ্রিকার আসল রূপটা জানতে পারে। সে আরো জানতে পারে এই কেসটা ছাড়াও চন্দ্রিকার নামে আরো 2টো কেস আছে। এরপর দীপ্তি তার ভুলের জন্য চন্দ্রশেখরের কাছে ক্ষমা চায়। তবে চন্দ্রশেখর বলে পুরনো কথা এখন বাদ দাও, এখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব খুনিকে খুঁজে বের করতে হবে। তোমার কথা থেকে মনে হচ্ছে খুনি নিশ্চয়ই ম্যাথিউর কোনো কাছের লোক। সে এই 3জনকে মেরে ম্যাথিউর মৃত্যুরই প্রতিশোধ নিচ্ছে। আর তোমার কারণে যেহেতু চন্দ্রিকা কেসটা থেকে বেঁচে গিয়েছিল, তাই এবার খুনি তোমার পেছনে আসবে। এটা শুনে দীপ্তি তার তাবিজটা দেখিয়ে বলে তুমি তো আমাকে ট্র্যাক করছোই, আমি জানি তুমি আমাকে কিছুই হতে দেবে না। এর পরের সিনেই আমাদের দাক্ষার স্টেজ পারফরমেন্স দেখানো হয়। চন্দ্রশেখরও তার পুলিশের টিমকে নিয়ে সেই থিয়েটারে পৌঁছে গেছে, কারণ এবার খুনি চিঠিতে এই জায়গারই অ্যাড্রেস লিখেছে। থিয়েটারের ভেতরে চন্দ্রশেখর ভিক্টরকেও খুঁজে পেয়ে তাকে অ্যারেস্ট করে।
তবে ভিক্টর পুলিশের চোখে ফাঁকি দিয়ে দৌড়ে ছাদে চলে আসে। সে এবার চন্দ্রশেখরকে বলে, আমি যা করছি অপরাধীকে শাস্তি দেওয়ার জন্যই করছি, কারণ পুলিশ আর প্রশাসনের উপরে আমি আর বিশ্বাস করি না। এটা বলেই তো ভিক্টর ছাদ থেকে লাফ দিয়ে দেয় আর সে নিচে পড়ে মারা যায়। ভিক্টরের ডেড বডিটা দেখে জ্যাকব বলে সে ভিক্টরকে চেনে। কয়েক মাস আগে ভিক্টর ব্যাঙ্গালোরের একটা মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে গিয়েছিল। তবে চন্দ্রশেখর জ্যাকবকে বলে এতদিন যে খুনগুলো হয়েছে সেগুলো ভিক্টর করেনি। যে জায়গাগুলোতে খুন হয়েছে ভিক্টর তো শুধু সেখানে উপস্থিত ছিল। অন্য কেউ নিখুঁতভাবে প্ল্যান করে এই খুনগুলো করে দোষটা ভিক্টরের উপরে চাপিয়ে দিতে চেয়েছিল। চন্দ্রশেখর আরও বলে একজন মেন্টাল পেশেন্টকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা তো শুধুমাত্র একজন ডক্টরই ভালো বলতে পারবে। এটা বলেই সে জ্যাকবকে ধরে তার সাথে করে নিয়ে যায়। তখনই হঠাৎ দীপ্তির মনে হয় দীক্ষা তো ভেতরে একা আছে, তাই সে দীক্ষাকে দেখার জন্য দৌড়ে থিয়েটারের ভেতরে যায়। তবে সেই থিয়েটারের ভেতরেই হঠাৎ কেউ এসে দীপ্তির ওপরে হামলা করে দেয়। তখনই চন্দ্রশেখর সেখানে এসে খুনির হাত থেকে দীপ্তিকে বাঁচায়। আর এখানেই জানা যায় এতদিন ধরে এই খুনগুলো আসলে কে করছিল। আসল খুনি আর কেউ নয়, সে হলো দাক্ষার ড্রামা টিচার মার্ক। মার্ক হলো ম্যাথিউর ছোট ভাই। চন্দ্রিকা যখন ম্যাথিউকে খুন করেছে মার্ক তখন লন্ডনে ছিল। মার্ক যখন তার বড় ভাইয়ের খুনের কথা জানতে পারে সে নিজেই তার খুনিকে খুঁজে বের করে, কিন্তু তখন তার বয়স 16 বছর হওয়ায় সে তাদেরকে তখন কিছুই করতে পারেনি। তাই বড় ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য সে 10 বছর অপেক্ষা করেছে। দেশে ফিরেই সে প্রথমে প্ল্যান করে ভিক্টরকে মেন্টাল হসপিটাল থেকে পালাতে সাহায্য করে। এরপর সে ভিক্টরকে এমনভাবে ব্রেন ওয়াশ করে যাতে ভিক্টর মনে করে যে এই খুনগুলো সে নিজেই করছে। মার্ক প্রথমে বিনার সাথে পরিচিত হয়ে তাকে প্রেমের ফাঁদে ফাঁসায়। এরপর বিনার মাধ্যমেই সে এলিস ও চন্দ্রিকার সাথে পরিচিত হয়। মার্কই বিনাকে না করেছিল সে যেন তার কথা আর কাউকে না বলে। এরপরেই সে এক এক করে এলিস, বিনা ও চন্দ্রিকাকে মেরে ফেলে। এবার সেই তিনজনকে যে মার্ডার কেস থেকে বাঁচিয়েছিল তার পালা, মানে দীপ্তির। এটা বলেই মার্ক যখনই দীপ্তিকে মারতে যাবে তখনই চন্দ্রশেখর গুলি করে মার্ককে মেরে ফেলে। এবার মার্কের মৃত্যুর সাথে সাথে চন্দ্রশেখর তো এই কেসটাকেও সলভ করে ফেলেছে। এরপরেই আমাদের কয়েক বছর পরের ঘটনা দেখা যায় যেখানে চন্দ্রশেখর তার ওয়াইফ ও মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। আর এটা দেখিয়েই এই মুভিটাকে এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।